ঘর স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্কুল ঘর। আজকে আমরা চলে এসেছি পর্ব 6-এ। গত পর্বে আমি তোমাদের দেখিয়েছিলাম মহাকর্ষ বল কী এবং মহাকর্ষ বলের সূত্র। মহাকর্ষ বলের সূত্র আমি তোমাদের নির্ণয় করে দেখেছিলাম। তবে তার আগে এখনও তোমরা যারা স্কুল ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমি তোমাদেরকে বলবো সাবস্ক্রাইব করার জন্য, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। তাহলে চলো আমরা দেখে নিই। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে মধ্যাকর্ষণ ত্বরণ বা অভিকর্ষ ত্বরণ। ওজন পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কতটুকু পরিবর্তন হবে বা কিভাবে পরিবর্তন হবে, এবং পৃথিবীর পৃষ্ঠ হতে এইচ গভীরতায় গেলে অভিকর্ষ ত্বরণের মান কতটুকু পরিবর্তন হবে বা কিভাবে পরিবর্তন হবে, এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা গত পর্বে দেখেছিলাম যে m1 এবং m2 এই দুইটা বস্তুর মধ্যে যে মহাকর্ষ বা মধ্যাকর্ষণ বল কাজ করে তার পরিমাণ হচ্ছে F = G m1 m2 বাই ডি স্কোয়ার। এখানে ডি হচ্ছে কি বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব। আমি একটু দূরে লিখি যে আমি ধরে নিচ্ছি m1 থেকে m2 এতটুকু দূরত্ব অবস্থিত, তাহলে এই m1 থেকে m2 এর ডিস্টেন্স হবে ডি। অর্থাৎ দুটি বস্তুর মধ্যবর্তী মধ্যাকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক, এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন আমরা দেখি যে এই মধ্যাকর্ষণ বল যখন মহাকর্ষ বল যখন অভিকর্ষ বল হয় তখন সেখানে পৃথিবী থাকে এবং পৃথিবীর মধ্যে অবস্থিত আরেকটি বস্তু থাকে। তো আমি এটাকে এখন মহাকর্ষ বল হিসেবে চিন্তা করি। যদি মহাকর্ষ বল হিসেবে চিন্তা করি তাহলে এই m1 বস্তুটাকে আমি পৃথিবী ধরি, সেই পৃথিবীকে আমি ক্যাপিটাল M দিয়ে প্রকাশ করছি। তাহলে অপর যে বস্তুটি থাকবে সেটাকে আমি স্মল m দিয়ে প্রকাশ করছি। এখন কথা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে। তোমরা খেয়াল করো, দেখো যে এটাকে যদি তোমরা পৃথিবী মনে করো, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এবং পৃথিবীর কেন্দ্র থেকে তার এই পৃষ্ঠের দূরত্ব, এটা কি ব্যাসার্ধ পৃথিবীর, সেই ব্যাসার্ধকে এখানে r দ্বারা প্রকাশ করা হয়। এখন m2 যে বস্তুটা আছে সেই বস্তুটা অবশ্যই পৃথিবীর পৃষ্ঠে যে কোনো স্থানে হবে, তাহলে এই কেন্দ্র থেকে যদি আমি এই r দূরত্ব নেই তাহলে কিন্তু বস্তুটা এবং পৃথিবীর দূরত্ব আমি পাচ্ছি। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর কেন্দ্র থেকে কেন আমি দূরত্ব নিলাম। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই যে কালো বস্তুটা আছে সেই কালো বস্তুটা পৃথিবীর পৃষ্ঠে আছে, তাদের মধ্যে কিন্তু এখানে কোনো ডিস্টেন্স নাই, তাহলে ডিস্টেন্স তো শূন্য হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। মূল কাহিনী হচ্ছে, দেখো ধরো এটা হচ্ছে আমাদের একটা বস্তু, বড় বস্তু, এবং এটা হচ্ছে আমাদের একটা ছোট বস্তু। তাহলে এই m1 এবং m2 এর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, একটা অ্যাট্রাকশনাল ফোর্স কাজ করবে। এখন এই বস্তুটা তো অনেক বড় একটা বস্তু, বিশাল একটা বস্তু। এখন আকর্ষণ বলটা অ্যাকচুয়ালি কোথায় কাজ করতেছে? আকর্ষণ বলটা কি এখানে কাজ করতেছে, নাকি এখানে করতেছে? তো আকর্ষণ বল কোনো বস্তুর কোনো পৃষ্ঠে কাজ করে না। আমরা ধরে নিব না এটা হচ্ছে যে আকর্ষণ বল কোনো বস্তুর কেন্দ্র থেকে আসে। যেমন এই m1 বস্তুর কেন্দ্র হচ্ছে এটা, m2 বস্তুর কেন্দ্র হচ্ছে এটা। তাহলে এই m1 এবং m2 বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটা কেন্দ্র থেকে কেন্দ্রে কাজ করে। বুঝতে পেরেছি যে আকর্ষণ বল কোনো বস্তুর কেন্দ্র থেকে কেন্দ্রে কাজ করে, অর্থাৎ আকর্ষণ বলটা কেন্দ্র থেকে আসে, এটা আমরা একটু খেয়াল রাখবো। তাহলে এই যে পৃথিবী, সেই পৃথিবী এবং এই কালো বস্তুটার মধ্যে যে আকর্ষণ বল কাজ করতেছে, তো পৃথিবী তো অনেক বড়, তার একটা কেন্দ্র আছে। তাহলে কেন্দ্র থেকে যেহেতু আমাদের আকর্ষণ বল কাজ করে, তাহলে কেন্দ্র থেকে সেই বস্তুর দূরত্বই হচ্ছে কি আমাদের এই ডি এর মান, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ। এই জন্য আমরা এটাকে r দিয়ে প্রকাশ করছি, ডিকে আমরা r দিয়ে প্রকাশ করি। এখন দেখো তোমরা যে এখন এই ডি এর পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে r স্কয়ার। এটাই হচ্ছে আমার অভিকর্ষ বলের সূত্র। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই m1 বস্তুকে m2 বস্তু, মানে m2 হচ্ছে এখানে পৃথিবী, তাহলে আমি বড় হাতের m দিয়েই লিখি।
এখানে হচ্ছে M1 আর এখানে হচ্ছে বড় হাতের M। খেয়াল করো, এই M বস্তুকে M2 মানে পৃথিবী একটা বলে আকর্ষণ করতেছে, সেই বলের মানটা হচ্ছে এটা। এখন যেহেতু একটা বল দিয়ে আকর্ষণ করতেছে, এই ছোট বস্তুটা পৃথিবীর দিকে চলে আসবে। কেন চলে আসবে? চলে আসবে কারণ তাদের মধ্যে আকর্ষণ বল আছে। এখন এই ছোট এমটাও পৃথিবীকে আকর্ষণ করতেছে এবং পৃথিবীও এই এমকে আকর্ষণ করতেছে, কিন্তু পৃথিবী তো আকারে অনেক বড়, পৃথিবী অনেক ভারী, তো এই ছোট বস্তুটা পৃথিবীকে টানতে পারে না। কিন্তু পৃথিবীর ভর অনেক বেশি হওয়ার কারণে এই ছোট বস্তুকে সে টেনে নিজের কাছে নিয়ে আসে। ঠিক আছে, এজন্য আমি যখন এই মার্কারটা এখানে ফেলে দিব, এই মার্কারটা এখানে যদি আমি ফেলে দিই, মার্কারটা নিচে পড়ে যাবে, কারণ এই মার্কারও পৃথিবীকে টানতেছে, পৃথিবীও মার্কারকে টানতেছে, কিন্তু পৃথিবীর ভর অনেক বেশি এবং এই মার্কারের ভর হচ্ছে অনেক কম। এর জন্য এই মার্কারই পৃথিবীর কাছে চলে যায়, পৃথিবীকে টেনে সে নিজের কাছে নিয়ে আসতে পারে না। এখন এই অভিকর্ষ বলের কারণেই কিন্তু আমরা হাঁটতে পারি রাস্তায়, আমরা কিন্তু অভিকর্ষ বলের কারণেই হাঁটতে পারি, কারণ আমাদের পৃথিবী এবং আমাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, পৃথিবী আমাদেরকে টেনে তার নিজের কাছে নিয়ে যায়। অ্যাকচুয়ালি আমরা কিন্তু পৃথিবী পৃষ্ঠে আছি, মানে কি আকর্ষণ বলের কারণেই আমরা পৃথিবী পৃষ্ঠে আছি। যদি এখানে কোনো আকর্ষণ বল কাজ না করতো তাহলে তো আমরা ভেসে বেড়াইতাম, মহাশূন্যে নভোচারীদের মতো আমরা ভেসে বেড়াইতাম, আমরা ইচ্ছে মতো হাঁটতে পারতাম না, কোনো কিছু করতে পারতাম না। তাহলে এখন দেখো যে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে এই এম নামক বস্তুটাকে এই পৃথিবী তার নিজের দিকে টানতেছে, টানার ফলে এই এম নামক বস্তুটা পৃথিবীর দিকে চলে আসবে, যদি পৃথিবীর দিকে চলে আসে তাহলে সেখানে অবশ্যই একটা ত্বরণ থাকবে, কারণ এম বস্তুটা একটা বেগে চলে আসবে, আর যেখানে বেগ আছে সেখানে অবশ্যই ত্বরণ থাকবে। এখন আমরা দেখব যে কত ত্বরণে এই পৃথিবী এই এম নামক বস্তুটাকে তার নিজের দিকে টেনে নিয়ে আসতেছে, আমরা সেই ত্বরণটা নির্ণয় করার চেষ্টা করব। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যে F = ma। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি F = ma। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে m বলের একটি বস্তুর উপর যদি F বল প্রয়োগ করা হয়, এর মানে হচ্ছে এই m নামক বস্তুর উপর যদি F বল প্রয়োগ করা হয় তাহলে সেই বস্তুটার ত্বরণ হবে a। ক্লিয়ার? এম নামক বস্তুটার উপর যদি F বল প্রয়োগ করা হয় তাহলে ওই বস্তুটার এ ত্বরণ সৃষ্টি হবে, মানে বস্তুটা এ ত্বরণ নিয়ে সামনের দিকে এগোতে থাকবে বা তার স্থান পরিবর্তন হবে। তা বিপরীতভাবে আমরা বলতে পারি যে m কেজি ভরের একটি বস্তুর ত্বরণ যদি এ হয়, যে m কেজি ভরের একটি বস্তুর ত্বরণ যদি এ হয় তাহলে তার উপর যেই বল প্রয়োগ করা হয়েছিল সেই বলের পরিমাণ হচ্ছে F। আমি আবার বলছি যে m কেজি ভরের একটি বস্তুর যদি ত্বরণ এ হয়, অর্থাৎ m কেজি ভরের একটা বস্তু আছে সেটা এ ত্বরণ নিয়ে চলতেছে, তা m নামক বস্তুটা যে চলতেছে তার চলার জন্য একটা বল প্রয়োগ করতে হয়েছে প্রথম অবস্থায়, তো সেই বলের মানটা হয়েছে F। তাহলে এখন আমরা দেখো যে একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখন তোমরা দেখো যে এই পৃথিবী এই ছোট এমকে, অর্থাৎ বড় এমটা ছোট এমকে তার নিজের দিকে টানতেছে, একটা বল দিয়ে টানতেছে, একটা আকর্ষণ বল দিয়ে টানতেছে। সেই আকর্ষণ বলকে আমরা F মনে করি এবং এই আকর্ষণ বল দিয়ে টানার ফলে এই ছোট বস্তুর মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হবে, সেই ত্বরণটাই তো A অ্যাকচুয়ালি, তাই না? সেই ত্বরণটাই তো এখানে A, কিন্তু যেহেতু এটা অভিকর্ষ ত্বরণ হবে বা মহাকর্ষ ত্বরণ হবে, সেহেতু আমরা এই ত্বরণকে A দিয়ে প্রকাশ না করে এই ত্বরণকে আমরা G দিয়ে প্রকাশ করব। এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স, আমাদের কোনো ডিফারেন্স নাই। যে F = ma, এই কথাটার মানে হচ্ছে যে m ভরের একটি বস্তুর উপর F বল প্রয়োগ করলে তার A ত্বরণ সৃষ্টি হবে, বা বিপরীতভাবে যদি বলি যে m কেজি ভরের একটি বস্তুর ত্বরণ যদি এ থাকে তাহলে এই ত্বরণ সৃষ্টি করার জন্য তার উপর F বল প্রয়োগ করতে হয়েছে। ঠিক আছে, এখন তাহলে এই বড় এমটা যখন ছোট এমকে নিজের দিকে টানতেছে তাহলে এই ছোট এমটা একটা ত্বরণ সৃষ্টি হবে, সেই ত্বরণ আমরা এ দিয়ে প্রকাশ না করে আমরা জি দিয়ে প্রকাশ করলাম। ওকে, বুঝতে পেরেছো আশা করি। এখন দেখো যে তাহলে আমরা অভিকর্ষ বলের মান কি পেলাম হচ্ছে
এফ ইকুয়াল টু বড় এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। এখন আমরা এখান থেকে কি পেলাম যে এফ ইকুয়াল টু এম জি, তাহলে এই এফ এর পরিবর্তে আমি এখানে এম জি বসাই দিতে পারি। তো বসাই দিচ্ছি, এফ এর পরিবর্তে যদি এম জি বসাই দিই তাহলে হবে এম জি ইকুয়াল টু জি এম এম আর স্কোয়ার। এখন তোমরা খেয়াল করো যে এখানে হচ্ছে ছোটো হাতের এম, এখানে ছোটো হাতের এম, মানে এই বস্তুটাকে নির্দেশ করতেছে। তাহলে উভয় পক্ষ থেকে আমরা এই এমটাকে কাটাকাটি করে দিতে পারি। কাটাকাটি করে দিলে আমি পাচ্ছি জি ইকুয়াল টু জি এম আর স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র। জি ইকুয়াল টু বড় হাতের জি বড় হাতের এম বাই আর স্কোয়ার। এখানে বড় হাতের জি হচ্ছে মহাকর্ষীয় দুর্ভোগের মান। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, গত পর্বে দেখিয়েছিলাম যে মহাকর্ষীয় দুর্ভোগের মান। মহাকর্ষীয় দুর্ভোগের মান কত? 6.67 ইন্টু 10⁻11। এটা হচ্ছে মহাকর্ষীয় দুর্ভোগের মান, নিউটন মিটার পার কেজি স্কোয়ার। এখন দেখো যে এখানে আমরা একটু খেয়াল করে দেখি যে এই মহাকর্ষ ত্বরণ নির্ণয়ের যে সূত্রটা, এই সূত্রটার মধ্যে হচ্ছে তিনটা ভেরিয়েবল আছে। একটা হচ্ছে জি এম আর স্কোয়ার, কিন্তু এই তিনটা ভেরিয়েবলে কিন্তু ফিক্স, এর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না। এখানে জি এর ভ্যালু ফিক্স, এম এর ভ্যালু ফিক্স এবং আর এর ভ্যালুও ফিক্স। তা আমরা তিনটা ভ্যালু বসাই দিচ্ছি, মানগুলো একটু বসাই দিই, দেখি আমাদের জি এর মানটা কত আসে। আমরা যদি বসাই দিই, আমরা জানি জি এর ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 এবং পৃথিবীর ভর, এই যে এখানে আমি এম এর মানটা লিখে দিচ্ছি, পৃথিবীর ভর হচ্ছে 5.98 ইন্টু 10⁻24। ওকে, ভাগ করতে হবে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.37 ইন্টু 10⁻6। ওকে, এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে, তোমরা ক্যালকুলেশন করে দেখবা ক্যালকুলেটর দিয়ে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার জি এর মান। ঠিক আছে, যে আমাদের এই পৃথিবীতে জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খেয়াল করো যে কোনো বস্তুর যদি জি এর মান বের করতে চাই, কোনো বস্তুর যদি জি এর মান বের করতে চাই, সেই বস্তুটার ভরে কিন্তু আমার এখানে প্রয়োজন হচ্ছে না, কারণ আমরা এই জি এর সমীকরণ থেকে দেখি যে আমাদের শুধু তিনটা মান জানা লাগবে। একটা হচ্ছে মহাকর্ষীয় দুর্ভোগের মান, পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধ। এখন যত বড় বস্তুই হোক না কেন বা যত ছোট বস্তুই হোক না কেন, আমি যদি তার জি এর মান বের করতে চাই তাহলে আমার এই তিনটা মান জানা লাগবে। তিনটা মান যদি আমি এখানে ক্যালকুলেশন করি, আমি দেখতে পাচ্ছি যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে জি এর মান। এটা সব বস্তুর জন্য ফিক্সড। 500 কেজি বস্তু যদি উপর থেকে পড়তে থাকে তাহলে তার জি এর মান হবে কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং 5 কেজি একটি ভরের বস্তুও যদি উপর থেকে পড়তে থাকে তাহলে তারও জি এর মান হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পেরেছ? এখন দেখো যে আমি যে জিনিসটা তোমাদের এখন বলবো সেটা হচ্ছে ওজন। ওজন কি অ্যাকচুয়ালি? ওজন হচ্ছে কোনো বস্তু এবং কোনো বস্তুর ভর এবং এই মাধ্যাকর্ষণ ত্বরণের মান, এই দুটাকে যদি গুণ করে দিই তাহলে কোনো বস্তুর ওজন পাচ্ছি। তার মানে হচ্ছে, দেখো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে এফ ইকুয়াল টু এম জি। আমরা জানি হচ্ছে এফ ইকুয়াল টু এম জি। এখানে এম হচ্ছে বস্তুর ভর এবং জি হচ্ছে অভিকর্ষ বলের, অভিকর্ষ ত্বরণের মান। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে এম এর মান হচ্ছে 5 কেজি এবং জি এর মান আমরা এখান থেকে পেলাম 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এম এর মান আমি এখানে বসাই দিচ্ছি 5 ইন্টু 9.8। তাহলে এটাকে ক্যালকুলেশন করে আমি যা পাবো সেটা হবে আমার কি, ওই বস্তুর ওজন। অ্যাকচুয়ালি ওজন হচ্ছে যে ওই বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত বলে টানছে, কত বলে টানছে। যে এম কেজি ভরের একটি বস্তুকে পৃথিবী তার দিকে কত বলে টানছে।
আমরা জানি মাধ্যাকর্ষণ শক্তির কারণে সব বস্তু কি পৃথিবী তার নিজের দিকে টানে বা কেন্দ্রের দিকে নিয়ে আসার চেষ্টা করে। এখন বস্তুটা যদি 500 কেজি ভরের হয়, সেই 500 কেজি ভরের বস্তুকেও পৃথিবী তার নিজের দিকে টানবে। কত বলে টানবে? তার ওজনের সমান বল দিয়ে টানবে। তাহলে তার ওজন কীভাবে বের করব? তার ওজন বল বের করব হচ্ছে এইভাবে, যে F = mg। এই বস্তুর ভর বসাবো এবং এই ত্বরণের মান তার সাথে গুণ করে দিব। তো গুণ করে দিলে আমরা পাচ্ছি এখানে বল। অ্যাকচুয়ালি বলটাই হচ্ছে কি ত্বরণ। আমরা বলতে পারি যে F = ওজনকে প্রকাশ করা হয় হচ্ছে W দ্বারা, যে F = W, যার একক হবে হচ্ছে নিউটন। আমি আবার বলছি, ত্বরণ হচ্ছে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত বলে টানছে, সেই পরিমাণটাই হচ্ছে কোনো বস্তুর ওজন। তাহলে এখন একটা মজার ব্যাপার, আমরা যখন কোনো কিছু কিনতে যাই দোকানে, তখন তো আমরা অবশ্যই ভরের কথা বলি যে আমাকে 1 কেজি আটা দেন, 2 কেজি আটা দেন। কিন্তু আমরা কি কখনো বলি যে 1 নিউটন আটা দেন, 2 নিউটন আটা দেন? আমরা ওজনের কথা উল্লেখ করি না, কিন্তু আসলে কিন্তু মাপা হয় ওজন, তাই না? দেখো, ধরো এখানে দাঁড়িপাল্লা আছে, এটা হচ্ছে একটা দাঁড়িপাল্লা। আমি যদি 1 কেজি আটা পরিমাপ করতে চাই, তাহলে এখানে 1 কেজি ভরের একটা লোহার বস্তু থাকবে এবং এখানে কি থাকবে? এখানে হচ্ছে আটা থাকবে। আমি যদি 1 কেজি ভরের কোনো 1 কেজি আটা পরিমাপ করতে চাই, তাহলে এখানে 1 কেজি ভরের একটি লোহার বস্তু থাকবে এবং এখানে 1 কেজি আটা থাকবে। কিন্তু খেয়াল করে দেখো যে এই যে এখানে 1 কেজির আটা আছে, এই 1 কেজির সাথে এখানে কি 9.8 এই ত্বরণটা কাজ করতেছে না? ত্বরণটা তো অবশ্যই কাজ করতেছে, কারণ পৃথিবী যখন কোনো বস্তুকে তার নিজের দিকে টানে, তখন সেই ভর দিয়ে টানে, বস্তুটার ভর থাকবে এবং সাথে সাথে এই অভিকর্ষ ত্বরণের মানটাও থাকবে। ঠিক আছে, অভিকর্ষ ত্বরণের মানটাও থাকবে। তাহলে অ্যাকচুয়ালি কি এখানে ভরের সাথে সাথে 9.8 গুণ হয়ে যাচ্ছে না? গুণ হয়ে যাচ্ছে। যদি গুণ হয়ে যায় তাহলে এখানে ভ্যালুটা কি অনেক বড় চলে আসবে না? অর্থাৎ মেটাল রাখা আছে এই পাল্লায়, অর্থাৎ এই বাম দিকের পাল্লায় রাখা আছে, তাহলে কি এখানে ভরের মানটা অনেক বেশি হয়ে যাওয়ার কথা না? কিন্তু বেশি হয় না কেন? বেশি কেন হয় না? বেশি কেন হয় না সেটার কারণ হচ্ছে যে এই যে এখানে যে 1 কেজি ভরে একটি লোহার মেটাল আছে, এই মেটালের সাথে এখানে 9.8 গুণ হয়ে যাচ্ছে, রাইট? কিন্তু এখানে যখন আমি আটা রাখি, তখন এখানে তো 9.8 কাজ করে। অর্থাৎ একটা দাঁড়িপাল্লার দুই দিকেই কিন্তু একটা দাঁড়িপাল্লার দুই দিকেই কিন্তু 9.8 এই ত্বরণটা কাজ করে। যখন দুই দিকে কাজ করে তখন উভয় পক্ষ থেকে এটা ভ্যানিশ হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমাদের এই 9.8 এটা আমাদের কখনোই পরিমাপে আসে না। এজন্য আমরা বলি না যে 1 নিউটন আটা দেন, আমরা সবসময় বলি 1 কেজি আটা দেন। কেন আমরা বলি 1 কেজি আটা দেন? কারণ যখন আমরা 1 কেজি আটা মাপি তখন কিন্তু 9.8 কাজ করে, কাজ অবশ্যই করে, কিন্তু এই দাঁড়িপাল্লার দুই দিকেই 9.8 কাজ করে। তো দুই দিকে কাজ করার কারণে উভয় পক্ষ থেকে ভ্যানিশ হয়ে যায়। এই জন্য আমাদের এই 9.8 আমাদের পরিমাপে আসে না, বা আমরা বলি না যে আমাদের 1 নিউটন আটা দেন, 2 নিউটন আটা দেন, এটা আমরা বলি না। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? যে মাধ্যাকর্ষণ ত্বরণ বা অভিকর্ষ ত্বরণ সেটা কি, সেটা আমরা দেখছি যে পৃথিবী পৃষ্ঠে যে কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। আমরা ত্বরণের মান জানি, আর হচ্ছে ওজন কি সেটাও আমরা জানি, যে কোনো বস্তুর ভরকে যদি আমরা এই মাধ্যাকর্ষণ ত্বরণ বা অভিকর্ষ ত্বরণ 9.8 দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা হচ্ছে তার ওজন পাবো। ওজন কি? ওজন হচ্ছে যে যেই পরিমাণ বলে পৃথিবী কোনো বস্তুকে তার নিজের দিকে টানে, সেটা হচ্ছে তার ওজন। এখন আমাদের মূল টপিক হচ্ছে যে পৃথিবী পৃষ্ঠ হতে যদি এই উচ্চতায় যাওয়া যায়, পৃথিবী পৃষ্ঠ, আমরা তো পৃথিবী পৃষ্ঠে আছি। আমি তোমাদের একটু ক্লিয়ার করে বলি, দেখো যে এই যে হচ্ছে পৃথিবী এবং এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে তার পৃষ্ঠের দূরত্ব হচ্ছে আর, মানে এটা তার ব্যাসার্ধ। এখন আমরা কিন্তু এই পৃথিবীর চারদিকে আছি, মানে এই পৃষ্ঠে আছি, তা এই পৃষ্ঠের যে কোনো স্থানে জি এর মান হচ্ছে 9.8। এখানেও 9.8 কাজ করবে, এখানেও 9.8 কাজ করবে, এখানেও 9.8 কাজ করবে।
তার মানে পৃথিবী পৃষ্ঠের যে কোনো স্থানে অভিকর্ষ ত্বরণের মান 9.8 কাজ করবে। আমরা তো পৃথিবী পৃষ্ঠে আছি, একদম পৃথিবী পৃষ্ঠে আছি। হ্যাঁ, হইতে পারে যে আমরা অনেক সময় 6 তলায় থাকি, 7 তলায় থাকি, 10 তলায় থাকি, মানে পৃথিবী পৃষ্ঠ থেকে একটু উচ্চতায় থাকি, কিন্তু দেখো যে 5 তলা, 6 তলা, 7 তলা এই দূরত্বটা কিন্তু খুবই সামান্য। পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় এই দূরত্বটা খুবই সামান্য, তাই এই দূরত্বটা আমাদের আলোচনায় আসে না। কিন্তু এমন যদি হয় কখনো যে কোনো বস্তু বা তুমি উপগ্রহের কথা চিন্তা করতে পারো, স্যাটেলাইটের কথা চিন্তা করতে পারো, ধরো যে একটা স্যাটেলাইট পৃথিবীর পৃষ্ঠ থেকে এখানে এইচ উচ্চতায় আছে, এটা হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট কি আছে পৃথিবীর পৃষ্ঠ হতে, এই যে হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ হতে এই স্যাটেলাইট এইচ উচ্চতায় আছে। এখন এইচ উচ্চতায়ও কি তার অভিকর্ষ ত্বরণের মান 9.8 কাজ করবে? একটু চিন্তা করে দেখো যে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি এইচ উচ্চতায় এই স্যাটেলাইটটা থাকে, স্যাটেলাইটটাকে পৃথিবী টানবে, অবশ্যই টানবে। তো যদি টানে তাহলে এই স্যাটেলাইটের ত্বরণ কি 9.8 হবে, মানে 9.8 ত্বরণে কি এটা কাজ করবে? আমরা একটু দেখি, গাণিতিকভাবে দেখার চেষ্টা করি। দেখো, আমরা জানি কি যে পৃথিবী যখন কোনো বস্তুকে তার নিজের দিকে টানে, সেই বলের পরিমাণটা আমরা এই সূত্র দিয়ে নির্ণয় করি যে F = G/m² তাই না? F = G/m/r²। এখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, মানে পৃথিবীর কেন্দ্র থেকে যে দূরত্বটা, যে বস্তুটা থাকবে পৃথিবীর পৃষ্ঠে তার দূরত্ব, সেই ডিস্ট্যান্সটা। কিন্তু এখানে স্যাটেলাইট তো পৃথিবীর পৃষ্ঠে নেই, পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আছে। এইচের মান যে কোনো কিছু হতে পারে, 500 মিটার, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার, এনিথিং, যে কোনো কিছু হতে পারে। যদি এই পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ মিটার, আমি এখানে এইচ মিটারই ধরতেছি, যে এইচ মিটার উচ্চতায় থাকে, তাহলে খেয়াল করো এখানে এই আর এর মানটা বা এই ডিস্ট্যান্স, এই ডি এর ভ্যালুটা কি চেঞ্জ হয়ে যাবে না? ডি এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। যখন বস্তুটা পৃথিবীর পৃষ্ঠে ছিল তখন ডি ছিল হচ্ছে আর, তাই আমরা এখানে আর বসাইতাম। কিন্তু এখন যখন এইচ উচ্চতায় আছে তখন এই ডি এর মান কত হবে? ডি r+h, রাইট? r+h হবে। তাহলে আমরা এখানে এই আরটা মুছে দিয়ে আমরা লিখতে পারি r+h²। এখন এই সূত্রের দিকে তাকাও, খেয়াল করো যে কি দেখতে পাচ্ছ, আগে ছিল শুধু আর, এখন আর এর সাথে যোগ হয়ে গেছে এইচ, মানে কি এই নিচের ভ্যালুটা বড় হয়ে গেল, হরটা বড় হয়ে গেল। এখন হর যদি বড় হয় তাহলে এই উপরটাকে ভাগ করলে আমি ছোট ভ্যালু পাবো। হর যদি বড় হয় তাহলে আমি ভাগ করলে এই এফ এর মান ছোট একটা ভ্যালু পাবো, মানে কম পাবো। অর্থাৎ এইচ এর মান এখানে যত বেশি হবে এই নিচের হরের অংশের মান তত বড় হবে, এবং সেই তত বড়টা দিয়ে যদি আমি উপরেরটাকে ভাগ করি তত ছোট ভ্যালু পাবো, মানে এফ এর মানটা কম হবে। ঠিক আছে? তার মানে কি বুঝতে পারলাম যে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি এইচ উচ্চতায় কোনো বস্তু থাকে তাহলে তার এই মাধ্যাকর্ষণ বলের মানটা কি কম হবে, রাইট? কম হবে। মাধ্যাকর্ষণ বলের মান কম হওয়া মানে কি? কম হওয়া মানে হচ্ছে তার উপর জি এর মানের প্রভাব কম। কারণ আমরা জানি হচ্ছে F mg। এম তো ফিক্স স্যাটেলাইটের ভর, কিন্তু এই এফ এর মান যত কম হবে এই জি এর মান কি তত কম হবে। তাহলে আমরা বলতে পারি যে পৃথিবী পৃষ্ঠ হতে যদি এইচ উচ্চতায় যাওয়া যায়, যত উপরে যাওয়া যাবে তার উপর এই মাধ্যাকর্ষণ বলের মান কম হবে। এখন যেতে যেতে যদি আমি অনেক দূরত্বে যাই তাহলে বলের মান একসময় শূন্য হয়ে যাবে। যেমন মহাকাশ স্টেশনের কথা চিন্তা করো, সেখানে কিন্তু নভোচারীরা শূন্যে ভাসে, কারণ তাদের উপরে পৃথিবীর কোনো আকর্ষণ বল কাজ করে না, সেখানে জি এর মান শূন্য, তাদের উপরে কোনো মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না। ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করি। এখন এমনও তো হতে পারে, ঘটনা তো এমনও হতে পারে যে পৃথিবী পৃষ্ঠ থেকে এটা হচ্ছে আর এর মান। এখন পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরে গেলাম, গভীরে যাওয়া যাবে না?
ধরো গভীরে গিয়ে এখানে আসলাম যে এইটুকের মান হচ্ছে এইচ, পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি এইচ গভীরে গেলাম। তো এইচ গভীরে যদি যাই তখন জি এর মানে কেমন পরিবর্তন ঘটবে? ওকে, পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমি এইচ গভীরে যাই সেখানে আমাদের জি এর মানে কেমন পরিবর্তন ঘটবে এবং আমাদের মাধ্যাকর্ষণ শক্তির মান কেমন পরিবর্তন ঘটবে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, আমরা জানি হচ্ছে বলের মান হবে হচ্ছে এফ ইকুয়াল টু জি এম এম, এখানে হবে হচ্ছে আর স্কোয়ার। কিন্তু আমি যখন ভূপৃষ্ঠে ছিলাম তখন এখানে ছিল আর, কিন্তু যখন গভীরে যাচ্ছি তখন আর এর মানটা ছোট হয়ে যাচ্ছে, দুইটা বস্তুর দূরত্ব ছোট হয়ে যাচ্ছে। কারণ আগে ছিলাম আমি এখানে, এখন এখান থেকে আমরা গেলাম হচ্ছে এখানে, তাহলে আর এর ভ্যালু ছোট হয়ে গেছে। অর্থাৎ ডি এর মান কি হবে? ডি এর মান চেঞ্জ হয়ে আর মাইনাস এইচ হবে এবার। তা আর মাইনাস এইচ যদি হয় তাহলে আমরা একটু লিখে ফেলি যে আর মাইনাস এইচ হোল স্কয়ার। এখন এখানে ভালোভাবে তাকাও, খেয়াল করো, এখান থেকে কি বুঝতে পারতেছো? এখান থেকে বুঝতে পারতেছো এইচ এর মান যত বেশি হবে এই নিচের অংশের মান তত কম হবে, রাইট? কারণ এইচ এর মান যত বেশি হবে সেই এইচ এখানে বিয়োগ হচ্ছে আর থেকে, তার মানে কি এই হোল নিচের অংশটা ছোট হয়ে যাবে। যদি নিচের অংশটা ছোট হয় তাহলে এই অংশটা বড় হয়ে যাবে, কারণ তখন ভাগফল বড় হবে। আর ভাগফল বড় হওয়া মানে হচ্ছে কি এফ এর ভ্যালুটাও তত বড় হবে। আরেকটু ক্লিয়ার করে বলতেছি, দেখো যে এখানে এইচ এর মান যত বড় হবে আর থেকে এইচ তত বিয়োগ যাবে। ধরো এইচ এর মান প্রথমে হলো 100 মিটার, তো 8 থেকে 100 মিটার বিয়োগ যাবে। এখন এইচ এর ভ্যালু যদি 100 মিটার থেকে বেড়ে 200 মিটার হয় তখন এই 8 থেকে 200 মিটার বিয়োগ হবে, কারণ আর এর ভ্যালু তো ফিক্স। আর হচ্ছে কত? আর হচ্ছে 6.37 × 10⁶ মিটার। আর এর ভ্যালু ফিক্স। এইচ এর ভ্যালু যত বেশি হবে আর থেকে তত বেশি মাইনাস যাবে, তত বেশি মাইনাস গেলে নিচের অংশটা তত ছোট হয়ে যাবে। নিচের অংশটা যদি ছোট হয়ে যায় তাহলে এই উপরের অংশকে যদি ভাগ করি তাহলে এই এফ এর ভ্যালু তত বড় হবে, মান তত বেশি পাবো। তাহলে আমরা বলতে পারি যে ভূপৃষ্ঠ থেকে যদি আমি গভীরে যাই, এইচ গভীরে যাই, সেখানে কিন্তু মাধ্যাকর্ষণ বলের মান বেশি হবে। ঠিক আছে, খেয়াল করো, ভূপৃষ্ঠ থেকে যদি আমরা এইচ উচ্চতায় যাই সেখানে মাধ্যাকর্ষণ বলের মান কম হবে, যত উচ্চতায় যাব তত কমতে থাকবে। আমি যদি অনেক উচ্চতায় যাই, মহাকাশ স্টেশনের কথা চিন্তা করো, সেটা ভূপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায়, সেখানে কিন্তু কোনো মাধ্যাকর্ষণ বল কাজ করে না, সেখানে নভোচারীরা শূন্যে ভাসে। কিন্তু যদি ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরে যাওয়া যায়, মানে পৃথিবীর ভিতরের দিকে যাওয়া যায়, পৃথিবীর ভিতরের দিকে মানে কেন্দ্রের দিকে যাওয়া যায়, তাহলে সেখানে মাধ্যাকর্ষণ বলের মান বেশি হবে। যেমন ডুবুরিদের কথা চিন্তা করো, যখন তারা সমুদ্রে 1 কিলোমিটার 2 কিলোমিটার বা 3 কিলোমিটার গভীরে যায় তখন কিন্তু তারা প্রচণ্ড চাপের অনুভব করে, তাদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। চাপ কেন সৃষ্টি হয়? কারণ তারা হচ্ছে পৃথিবীর কেন্দ্রে আছে, ভূপৃষ্ঠ থেকে তারা পৃথিবীর কেন্দ্রের দিকে আছে। তো কেন্দ্রের দিকে যদি থাকে তাহলে পৃথিবী তাদেরকে আরও বেশি বলে টানতেছে, আরও বেশি বলে তার কেন্দ্রের দিকে টানতেছে। এজন্য হচ্ছে ডুবুরিরা বেশি পরিমাণ চাপ অনুভব করে। তো এই ছিল আমাদের আজকের পর্বে আলোচনার বিষয়, যে মাধ্যাকর্ষণ ত্বরণ, ওজন, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় গেলে বলের মান কেমন পরিবর্তন হবে, বা এই অভিকর্ষ ত্বরণের মানে কেমন পরিবর্তন হবে, এখন পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় গেলে কেমন পরিবর্তন হবে, এইগুলো। তো আশা করি তোমরা আজকের পর্বে সবগুলো টপিক বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পর্বে আলোচনা করব হচ্ছে বিভিন্ন প্রকার বল নিয়ে। বিভিন্ন প্রকার বল আমরা আলোচনা করব, সেখানে থাকবে হচ্ছে তড়িৎ চুম্বকীয় বা বিদ্যুৎ চুম্বকীয় বল থাকবে, দুর্বল নিউক্লিয় বল থাকবে, সবল নিউক্লিয় বল থাকবে। এগুলো নিয়ে আমি আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা থেকে আমাদের কমেন্টস বক্সে অবশ্যই জানাবা, আমরা তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।